হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল MAHS স্টাডি। অষ্টম শ্রেণী রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 10 নম্বর স্কুলের প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের আলোচনা। MCQ SAQ বড় প্রশ্ন সমস্তটাই করিয়ে দেবো, তাই ভিডিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকো। ফার্স্টের প্রশ্ন দেখো কি বলেছে। MCQ রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করো। চাপ এর একক হলো, সঠিক অ্যান্সার দেবে বি এর দাগেরটা নিউটন পার বর্গমিটার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 2 নম্বরতে দেখো কি বলেছে। যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় সেটি হলো এ সৎবিম্ব। 3 দেখো কি বলেছে। বাইকার্বনেট মূলকের সংকেত হলো, সঠিক অ্যান্সার হবে বি দাগ CO3। ঠিক আছে, এটা হবে সঠিক অ্যান্সার। তারপরে 4 নম্বরে দেখো কি বলেছে। নিচের কোন পদার্থটি থেকে অক্সিজেন তৈরি করা হয়? এ প্রশ্নের অ্যান্সারটি হবে ডি এর দাগ পটাশিয়াম ক্লোরেট। পরবর্তী 5 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। কার্বনের একটি অনিয়তাকার রূপভেদ হলো, সঠিক অ্যান্সারটি হবে সি অঙ্গার। পরবর্তী 6 নম্বরটা দেখো কি বলেছে। শক্তি নির্গত করা কোন কোষীয় অঙ্গাণুর কাজ? এটি সঠিক অ্যান্সারটি হবে অপশন নাম্বার বি মাইটোকন্ড্রিয়া। তারপরে দেখো 7 নম্বর প্রশ্নটা কি বলেছে। কোন অণুজীব নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে? সঠিক অ্যান্সারটি হবে বি দাগ শৈবাল। তার পরবর্তী 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। আমাদের গলার শ্বাসনালীর কাছে কোন গ্রন্থি থাকে যা হরমোন নিঃসৃত করে সক্ষম? তো অ্যান্সারটি হবে থাইরয়েড, এ দাগতে। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বায়োলুমিনেসেন্ট জীবদের প্রধান বৈশিষ্ট্য হলো, সি দাগতে হবে সঠিক অ্যান্সার এরা নিজেদের দেহে আলো তৈরি করতে পারে। পরবর্তী 10 নম্বর প্রশ্নতে দেখো কি বলেছে। একটি ম্যানগ্রোভ উদ্ভিদের উদাহরণ দাও। সঠিক অ্যান্সারটি হবে দুই দাগ সুন্দরী। এবার চলো আমরা 2 দাগের প্রশ্নগুলো করে নেব। 2 দাগের প্রশ্নটা কি বলেছে দেখো। 2 এর 1টা কি বলেছে। আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে কোন ভিটামিন পাওয়া যায়? আমলকিতে ভিটামিন পাওয়া যায় ভিটামিন সি। ঠিক আছে, তুমি অ্যান্সারটি দেখে নাও। আমলকিতে পাওয়া যায় ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 2 এর দাগের মেরু অঞ্চলে যে সকল মানুষ স্থায়ীভাবে থাকে তাদের কি বলে? তাদের বলা হয় কি দেখে নাও, তাদের বলা হয় এস্কিমো। ঠিক আছে, তাদের বলা হয় এস্কিমো, সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নটি দেখো 2 এর দাগের অথবার প্রশ্ন। উটের পিঠের কুচে কি সঞ্চিত থাকে? তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে চর্বি। ঠিক আছে, অপশন 2 এর অথবার হবে চর্বি। পরবর্তী প্রশ্নটাতে দেখে নাও কি বলেছে। 3 নম্বর, কোন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয়? তো এই প্রশ্নের অ্যান্সারটি হবে অ্যাড্রিনালিন হরমোনকে। ঠিক আছে, অ্যাড্রিনালিন হরমোনকে আপতকালীন হরমোন বলা হয়। পরবর্তী 4 নম্বর প্রশ্নটি দেখে নাও কি বলেছে। শূন্যস্থান পূরণ করো। তো এই শূন্যস্থান পূরণে আমাদের কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সারটি 4 নম্বর দাগটা দেখে নাও। ভিটামিন B12, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। কোন ধরনের প্লাস্টিড বর্ণহীন? তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখো কি হবে। এইটি হবে লিউকোপ্লাস্টিড বর্ণহীন হয়, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি বলেছে। 6 নম্বর দাগের কোন ধর্মের জন্য জৈব যৌগে কার্বন শৃঙ্খল দেখা যায়? তো এই 6 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও সঠিক অ্যান্সারটি কি হবে। প্রশ্নের অ্যান্সারটি হবে কার্টেনেসিয়ান ধর্মের জন্য। ঠিক আছে, এটা হবে কয়জফলাকা কার্টেনেসিয়ান ধর্মের জন্য। পরবর্তী প্রশ্নে দেখো কি বলেছে। 6 নম্বর দাগের অথবা প্রশ্ন, বায়োগ্যাস কি? তো এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে। বায়োগ্যাস একে বলে প্রশ্ন অ্যান্সারটি তোমরা 134 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা এফডি লিখবে। এই দেখো বায়োগ্যাস বলে, এখান থেকে এফডি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে 134 নম্বর পেজ টেক্সট বইয়ে। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 7 নম্বর, হলুদ রঙের সালফারকে গলিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালনা করলে কোন গ্যাস উৎপন্ন হবে? তো এই 7 দাগের প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও। এটি তোমরা 121 নম্বর পেজে পেয়ে যাবে। তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা 121 নম্বর পেজে পেয়ে যাবে। এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, আর এই বিক্রিয়াটি দিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্ন অ্যান্সারটি কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটি দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে। 8 নম্বর প্রশ্নটা 14 নিচে 7n এর পরমাণুতে কয়টি প্রোটন ও কয়টি নিউট্রন আছে? তো 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও কি হবে। এখানে 7টি প্রোটন আছে আর 7টি নিউট্রন আছে, এটা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। পরবর্তী প্রশ্নটা ওর সাথে অথবার সাথে রয়েছে।
কঠিন তরল ও গ্যাসীয় ছাড়া পদার্থের আরও একটি চতুর্থ অবস্থা কি? চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা। প্লাজমা হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পয়লা আকার বুঝলাম একা প্লাজমা। চলো পরবর্তী প্রশ্নটা দেখি না। পরবর্তী প্রশ্নটা কি বলেছে? 9 নম্বর প্রশ্ন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও কি হবে। মরুভূমির মরীচিকা সৃষ্টি, এটা তোমরা লিখতে পারো। মরুভূমির মরীচিকা সৃষ্টি 9 নম্বর দাগের প্রশ্নের অ্যান্সার মরুভূমির মরীচিকা সৃষ্টি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি হবে। 10 নম্বর দাগে নিউটনের সূত্র অনুযায়ী বল এফ ইকুয়াল টু এম এ বা এম অফ এ। এখানে এম এবং এ বলতে কি বোঝানো হয়েছে? এম মানে ভর আর এ মানে ত্বরণ। ঠিক আছে, এম মানে ভর, এ মানে ত্বরণ, এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী হচ্ছে 3 নম্বর দাগের আমরা চলে আসছি। 3 নম্বর দাগের একের প্রশ্নটা থেকে তোমরা শুরু করবে। 3 নম্বর দাগের একের প্রশ্ন দেখো কি বলেছে। প্লবতা কাকে বলে? প্রদত্ত চিত্র দুটিতে একই তরল দুটি একই রকম বস্তু দবানো হয়েছে, এটা তোমরা চিত্রটা দেখে নেবে এবং পরবর্তী প্রশ্নটা দেখে যাকে প্লবতা কাকে বলে দেখে নাও। তো প্লবতা কাকে বলে তোমরা তোমাদের টেক্সট বই 15 নম্বর পেজে পেয়ে যাবে। এখান থেকে শুরু করে এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যায়। প্লবতা কাকে বলে। এরপরে প্রশ্নের অ্যান্সারটি দেখো কি হবে। তোমরা প্রশ্নটা পড়ে নাও, প্রশ্নটা আর পড়ছি না। ঠিক আছে, প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নাও। প্রশ্নের অ্যান্সারটা দেখো আমরা কমপ্লিট করেছি। তোমরা এইভাবে লিখবে। প্রথম ক্ষেত্রে হবে কারণ কোনো তরলে দবানো হলে কোনো বস্তুর ওপর ওই তরলটির কত ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তা নির্ভর করে বস্তুটির দ্বারা অপসারিত তরলের আয়তনের ওপর, ওই তরলটির ঘনত্ব উপর। তার জন্য প্রথম ক্ষেত্রে হবে অ্যান্সারটি। পরবর্তী প্রশ্নের অ্যান্সারটি হবে ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। এই যে প্রশ্নটা অ্যান্সার ছিল, এটার অ্যান্সারটি হবে ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। এরপর অথবা দাগের এর প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও কি হবে। এখানে একটি তোমাদের ছবি দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে পাশের ছবিটির মতো বল প্রয়োগ করলে বস্তুটি টানা হচ্ছে কিনা, বস্তুটি নড়ছে না। যদি বলের পরিমাণ 50 ডাইন হয় তবে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বলও কিন্তু 50 ডাইন হবে। ঠিক আছে, ঘর্ষণ বলও 50 ডাইন হবে। একে কি ধরনের ঘর্ষণ বলা যায়? তো একে বলা হয় স্থির অবস্থায় ঘর্ষণ বলা হয়। স্থির অবস্থায় ঘর্ষণ বলা হয়। এই বল কোথায় উৎপন্ন হয়? তো এই বল উৎপন্ন হয় দেখে নাও। এই প্রশ্নের অ্যান্সারটা মুখে বললাম, তাও তোমরা সুন্দরভাবে দেখে নাও। ঠিক আছে, 50 ডাইন স্থির অবস্থায় ঘর্ষণ। এটি বস্তুর ওপর প্রযুক্তি বল যখন বস্তু গতি শুরু করতে পারে না তখন এই ঘর্ষণ বল উৎপন্ন হয়। কখন উৎপন্ন হয় সেটা দেখে দিলাম। এবং পরবর্তী প্রশ্নটা বিয়ের দাগাটা দেখে নাও। বিয়ের দাগাটা কি বলেছে? স্বাভাবিক অবস্থায় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বাতাসের চাপ কত উচ্চতা পর্যন্ত রাখতে পারে? এখানে তোমরা 76 সেমি লিখবে। সঠিক অ্যান্সার হবে 76 সেমি। ঠিক আছে, বিয়ের দাগেরটা। আর তার সাথে একটা প্রশ্ন হচ্ছে জল হলে এই উচ্চতা কত হবে? জল হলে উচ্চতা হবে 10.3। ঠিক আছে, 10.3। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা 2 নম্বর দাগের কি বলেছে দেখো। 3-2 3-2টা কি বলেছে দেখো। প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণগুলি কি কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? কচুরিপানার ওপর জলের ফোঁটা চকচক করে কেন? তো প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণগুলি কি কি, এটি তোমরা টেক্সট বইয়ের 46 নম্বর পেজে পেয়ে যাবে। চলো তোমাদের বের করে দেখে দিচ্ছি 46 নম্বর পেজ। প্রথম প্রশ্ন আছে দেখে না। প্রতিবিম্ব সৃষ্টির মূল যদি কারণ, এখান থেকে তোমরা লিখবে, এই দুটো কারণ লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর তার সাথে কি প্রশ্ন ছিল? তার সাথে প্রশ্ন ছিল যে মাধ্যমের প্রতিসরাঙ্ক বলতে কি বোঝায়? এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে, 50 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, 50 নম্বর পেজটা তোমাদের বের করে দেখিয়ে দিচ্ছি। পরম প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে লিখবে এই অবধি, তাহলে কিন্তু তোমাদের এই প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। পরবর্তী প্রশ্ন, এটা 50 নম্বর পেজ। পরবর্তী প্রশ্নটা দেখো একই সাথে রয়েছে কচুরি পাতার উপর জলের ফোঁটা চকচকে করে কেন? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা কিন্তু পেয়ে যাবে 114 নম্বর তোমাদের টেক্সট বইয়ের, সহায়িকা রায় মার্টিন যদি থাকে তাহলে 114 নম্বর পেজের 5 নম্বরে পেয়ে যাবে। চলো তোমাদের সুদাতে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, দেখো জলের চকচক করে সেখানে এখান থেকে লিখবে। এখান থেকে শুরু করে তোমরা তোমার টেক্সট সহায়িকা বই রায় মার্টিনে 114 নম্বর পেজে পেয়ে যাবে। আর এই অবধি লিখবে, তাহলে কিন্তু তোমাদের প্রশ্নের অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্নটা বলেছে অথবা দাগে দুটি আয়না পরস্পর 40 ডিগ্রি কোণে রাখলে তার মাঝে রাখা বস্তুর কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে? তো এখানে কতগুলি প্রতিবিম্ব তৈরি হবে তোমরা লিখবে, প্রতিবিম্বের সংখ্যা লিখে দিবে। এখানে তোমরা একটা ইয়ে করে নেবে। ঠিক আছে, এইভাবে তুমি অঙ্কটা করবে অথবা দাগের। ঠিক আছে, এইভাবে করে তাহলে কোশ্চেন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। এই হবে অ্যান্সার। আর পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। আয়না দুটি
পরস্পর মুখোমুখি সমান্তরাল রাখলে প্রতিবিম্ব সংখ্যা কত হবে? তো প্রতিবিম্ব সংখ্যা হবে অসীম। ঠিক আছে, অসীম প্রতিবিম্বের সংখ্যা হবে 6 দীর্ঘে ম, অসীম। আর পেরিস্কোপের চিত্র অঙ্কন করে আলোকরশ্মির গতিপথ দেখাও। তো এটি তোমরা টেক্সট বইয়ে পেয়ে যাবে, 48 নম্বর পেজ বের করবে, 48 নম্বর পেজের এই ছবিটা আঁকবে, তাহলে কিন্তু তোমাদের কোশ্চেন অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিও। পরবর্তী প্রশ্নটা দেখো, 3 নম্বরটা কি বলেছে? আইসোটোপ কাকে বলে? উদাহরণ দাও। চলো আইসোটোপ কাকে বলে দেখে নিই। তো আইসোটোপটা দেখে নাও, তোমরা তোমাদের টেক্সট বইয়ের 74 নম্বর পেজে পেয়ে যাবে আইসোটোপ। এখান থেকে লিখবে কাকে বলা, হয়ে গেল। উদাহরণ দিতে পারো, অনেকগুলো উদাহরণ আছে। তার পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, ফেরাস সালফেট, এখানে দিয়ে দিচ্ছে সংকেতটা FeSO4, এর একটি অণুতে উপস্থিত অ্যানায়ন ও ক্যাটায়ন চিহ্নিত করো। সোডিয়াম সালফেটের সংকেত লিখো। তো এটি তোমরা আগে দেখে নাও, এটি তোমরা লিখবে এইভাবে, সোডিয়াম সালফেটের সংকেত। দুটো প্রশ্নটা তোমরা দেখে নাও অ্যান্সারটি, এখান থেকে তোমরা লিখবে। এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন আছে। সোডিয়াম সালফেটের সংকেত Na2SO4, এটা দেখে নাও, আয়ন হবে SO2 মাইনাস নিচে 4। এইভাবে তোমরা সুন্দর করে লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে? অথবা দেখের সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি লেখো। তো সমযোজী যৌগের বৈশিষ্ট্য, তো সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলি তোমরা এখান থেকে লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তোমরা সহায়িকা বইয়ের 185 নম্বর পেজ বের করে তাহলে পেয়ে যাবে। তার সাথে প্রশ্ন দেখো কি রয়েছে, যদি হাইড্রোজেন পরমাণু থেকে একটি হাইড্রোজেন অণু তৈরির ক্ষেত্রে সমযোজী বন্ধন গঠন চিত্রসহ দেখাও। এটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের শুধু 81 নম্বর পেজে পেয়ে যাবে। 81 নম্বর পেজটা খুলে দেখে দিচ্ছি, তোমাদের একটু অপেক্ষা করো। তো তোমরা এই চিত্রটা অঙ্কন করবে, তাহলে প্রশ্নের অ্যান্সারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটি হচ্ছে পেজ নাম্বার 81। পরবর্তী আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি, দেখে নাও। এই প্রশ্নটা দেখে না কি বলেছে, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কি কি রাসায়নিক দ্রব্য প্রয়োজন? তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের 121 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা শুধুমাত্র এইটুকু লিখবে কি কি দ্রব্য প্রয়োজন, এখান থেকে এই অবধি। ঠিক আছে, এখান থেকে এই অবধি, তাহলে তোমার প্রশ্ন অ্যান্সারটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, হাইড্রোজেন গ্যাস প্রস্তুতি রাসায়নিক সমীকরণ বিক্রিয়াটি লেখো। তো রাসায়নিক বিক্রিয়াটি কি হবে? রাসায়নিক বিক্রিয়াটি হবে এটি তোমরা লিখবে, এই বিক্রিয়াটি লিখবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই বিক্রিয়াটি লিখবে। আর তার সাথে সাথে আরেকটি প্রশ্ন কি রয়েছে দেখো, একই পেজে 121 নম্বর পেজেই এখানে বলেছে অন্তর্ধৃতি কি? তো এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা এটা লিখবে, অন্তর্ধৃতি 121 নম্বর পেজে পেয়ে যাবে, তাহলে এই প্রশ্ন অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। অথবা দাগের প্রশ্ন, ধাতু ও অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়ায় কি কি ধরনের অক্সাইড উৎপন্ন হয়? এই প্রশ্ন অ্যান্সারটি তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে অধাতুর সঙ্গে অক্সিজেন গ্যাসের বিক্রিয়া বিভিন্ন রকম দেখো তোমার এখানে রয়েছে। ঠিক আছে, এখানে একটি রয়েছে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এটি তোমরা করবে। আর এইখানে থেকে তোমরা করে নেবে কার্বন অক্সাইড, এটি করে নেবে। ঠিক আছে, আর এটা কিন্তু 116 নম্বর পেজ, 116, 115, 116 আর এটি। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। হ্যাঁ, এটা লিখবে, তাহলে হয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, তার সাথে সাথে এটাও লিখতে পারো, হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো না কি বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 মৌলের বহুরূপতা ধর্ম কি? তো এই প্রশ্নের অ্যান্সারটি দেখে নাও কি হবে। তোমরা টেক্সট বইয়ের 125 নম্বর পেজে পেয়ে যাবে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে। ঠিক আছে, এখান থেকে এই অবধি, তাহলে মৌলের বহুরূপতার প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন ওর সাথে কি কি ছিল, কার্বনের একটি রূপভেদের নাম লেখো, তাপের সুপরিবাহী, যা তাপের সুপরিবাহী। এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নেবে, 129 নম্বর পেজে পেয়ে যাবে। এই প্রশ্নের অ্যান্সারটি হবে শুধুমাত্র তোমরা গ্রাফাইট লিখবে, তাহলে হয়ে যাবে গ্রাফাইট। চলো পরবর্তী, এটি তোমাদের 129 নম্বর পেজ। ঠিক আছে, গ্রাফাইট লিখবে শুধু, তাহলে হয়ে যাবে। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে, বিয়েরটা বায়োফুয়েল কি? তো বায়োফুয়েল কি দেখে নাও। তো বায়োফুয়েল তোমরা এখান থেকে লিখবে বায়োফুয়েল, এটি তোমাদের টেক্সট বইয়ের 135 নম্বর পেজে রয়েছে। ঠিক আছে, তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এফডি লিখে বায়োফুয়েল বলতে বলছে, এখান থেকে লিখে তাহলে হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। পরবর্তী প্রশ্নটা বলেছে, এর ব্যবহার গুরুত্ব বাড়ছে কেন? আমাদের দেশে বায়োফুয়েল কিভাবে তৈরি হয়? এই প্রশ্নের আনসারটি তোমরা এখানে কিন্তু সবটাই পেয়ে যাবে, 135 পেয়ে যাবে। এখানে একটু পড়বে তোমরা, এখান থেকে তোমরা পেয়ে যাবে।
ঠিক আছে, একটু পড়লে এখান থেকে পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখে না কি বলেছে পরবর্তী প্রশ্ন। অথবা দেখের তাপন মূল্য কাকে বলে? তো দেখে না তাপন মূল্য কাকে বলে। তাপন মূল্য এখান থেকে তোমরা লিখবে পেজ নম্বর 130 টেক্সট বইয়ের তাপন মূল্য এখান থেকে এই অবধি লিখবে, তাহলে প্রশ্ন অ্যান্সার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। ওকে, পরবর্তী প্রশ্নে দেখে না কি বলেছে। কাঠ, কয়লা ও হাইড্রোজেন এর মধ্যে কার তাপন মূল্য সবচেয়ে বেশি? এটা হবে হাইড্রোজেন হবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন দেখো বিয়ের দাগের কি বলেছে। বিয়ের দাগেরটা বলেছে 5 বি অথবা দাগের আদর্শ জ্বালানির কি কি বৈশিষ্ট্য থাকা উচিত। তো আদর্শ জ্বালানির কি কি বৈশিষ্ট্য থাকা উচিত দেখে নাও। এবার 6 নম্বর দাগের দেখো কি বলেছে। শূন্যস্থান সঠিক বসাও, এখানে জীব দেহ আছে, তার সাথে হবে এখানে অ ইংয় গয়ে অঙ্গ ত নয় তৈরি ফলে অঙ্গতন্ত্র হবে এখানে। ঠিক আছে, আর অঙ্গ থেকে এখানে কি আসে দেখো ক লয়কার কলা হবে এখানে, তাহলে এটা তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। তারপরে দেখো কি বলেছে বিয়ের দিকে একটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত জায়গাগুলো চিহ্নিতকরণ করতে বলেছে। তো তোমরা নিউক্লিয়াসের ছবি পেয়ে যাবে বই, তোমাদের টেক্সট বইয়ে পেয়ে যাবে এটি 182 নম্বর পেজে। এখান থেকে এটা লিখবে নিউক্লিয়াসের ছবি, যে জায়গাগুলোর নাম বলেছে সেই নামগুলো চিহ্নিতকরণ করতে ভালো হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাণী দেহের 4 ধরনের কলার নাম কি? তো প্রাণী দেহের 4 ধরনের কলার নাম হচ্ছে দেখে নাও কি কি আমরা লিখেছি এখানে। আবরণী কলা, যোগ কলা, পেশি কলা, স্নায়ু কলা। ঠিক আছে, তারপরে এর সাথে প্রশ্ন দেখে নাও কি বলেছে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের 3টেই পার্থক্য লেখো। এটি তোমরা তোমাদের সহায়িকা বই থাকলে 386 পেজে পেয়ে যাবে সহায়িকা বই। চলো দেখে দিচ্ছি। তো দেখে নাও তোমরা এটা লিখবে এখান থেকে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য অনেক কথা রয়েছে, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী লিখবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও 386 নম্বর পেজ। পরবর্তী প্রশ্নটা দেখে নাও কি বলেছে। পরবর্তী প্রশ্ন 6 দাগের অনাক্রমতা কাকে বলে? এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও। তো এখানে দেখে নাও 193 পেজে পেয়ে যাচ্ছে অনাক্রমতা। তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে এফডি লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও 193 পেজ। এর সাথে পরবর্তী প্রশ্ন কি ছিল। মানব দেহে কোন পদ্ধতির সাহায্যে অনাক্রমতা বাড়ানো সম্ভব? তো এই প্রশ্নের আনসারটি তোমরা দেখে নাও, লিখে নিয়েছি আমরা এখানে। মানব দেহে টিকাকরণ বা অনাক্রমণের মাধ্যমে এর সাহায্যে অনাক্রমতা বাড়ানো সম্ভব। টিকাকরণ বা অনাক্রমকরণের মাধ্যমে, এটা হবে সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো। পরবর্তী প্রশ্ন বলেছে বিয়ের দাগের খাদ্যকে অন্য জীবের সংক্রমণ থেকে বাঁচানোর জন্য যে উপায়গুলি গ্রহণ করা হয় তা এমনি 3টি উপায় লেখো। তো এটি তোমরা তোমাদের টেক্সট বই পেয়ে যাবে 192 নম্বর পেজে। তো তোমরা এখানে লিখে দেবে 3টে পয়েন্ট রয়েছে, তাহলে প্রশ্ন আনসারটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে 192 নম্বর পেজ। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্ন কি বলেছে। আদ্য প্রাণীর 2টি বৈশিষ্ট্য লেখো। তো আদ্র প্রাণীর 2টি বৈশিষ্ট্য এলে তোমরা 188 নম্বর পেজে পেয়ে যাবে। তো আদ্য প্রাণীর 2টি বৈশিষ্ট্য তোমরা এখান থেকে লিখবে, অনেকগুলি রয়েছে 1 2 3 4 পেজ নম্বর 188 টেক্সট বইয়ের তোমরা লিখবে যে কোনো 2টি। তার পরবর্তী প্রশ্ন দেখে নাও কি বলেছে। ব্যাকটেরিয়া ঘটিত ও ভাইরাস ঘটিত এবং ছত্রাক ঘটিত 2টি করে রোগের নাম লেখো। তো এটি তোমরা 189 পেজেই পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমরা লেখা শুরু করবে, 3টেই রয়েছে। ঠিক আছে, যে কোনো 2টো করে তোমরা লিখবে, তাহলে হয়ে যাবে 189 পেজ। ব্যাকটেরিয়াও রয়েছে, ভাইরাসও রয়েছে, ছত্রাক ঘটিতও রয়েছে। চলো পরবর্তী এটা দেখে না। পরবর্তী প্রশ্ন কি বলেছে। 7 দাগের হরমোন খরিত হয় এমন 2টি বহিঃক্ষুরা গ্রন্থির নাম। তো বহিঃক্ষুরা গ্রন্থির নাম কি হবে। বহিঃক্ষুরা গ্রন্থির নাম হবে লালা গ্রন্থি হবে আর পাকস্থলী গ্রন্থি হবে। লালা গ্রন্থি আর পাকস্থলী গ্রন্থি হবে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পিটুইটারি গ্রন্থি মানুষের শরীরে কোথায় থাকে? তো পিটুইটারি গ্রন্থি মানুষের শরীরে কোথায় থাকে এটা তোমরা টেক্সট বই থেকে করে নেবে। এটা তোমাদের থাকবে টেক্সট বইয়ের 223 নম্বর পেজে। তো দেখতে পাচ্ছ পিটুইটারি গ্রন্থি কোথায় থাকে, এগুলি লিখবে, তাহলে প্রশ্ন আনসারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তার সাথে কি ছিল প্রশ্নটা। সমার্থবিক হরমোন ও থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজগুলি লেখো। সমার্থবিক হরমোনের কাজগুলি দেখে নাও। সমার্থবিক হরমোন এর কাজ এখান থেকে অবধি। এই হরমোনকে বৃদ্ধিপোষক হরমোন বলে, আমাদের শরীরে বিভিন্ন পেশি হাড়গুলি দৈর্ঘ্য বাড়ায়, প্রোটিনের উৎপাদন বাড়ায়, এটা লিখে দেবে। আর তার সাথে ছিল কি, এটা হচ্ছে 223 নম্বর পেজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তো এটার কাজটা তোমরা দেখে নাও। তো তোমরা দেখতে পাচ্ছ 224 নম্বর পেজ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাজগুলি তোমরা এখান থেকে লিখে নেবে। ঠিক আছে, 224 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? প্রশ্নটা তোমরা দেখে নাও। অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? ঠিক আছে, এই প্রশ্ন আনসারটি তোমরা দেখে নাও, তোমরা সহায়িকা বই থেকে দেখে নেবে। দেখো মিশ্রগ্রন্থি কেন বলা হয় লেখাই আছে, এখান থেকে তোমরা লেখা শুরু করবে।
তাহলে এই প্রশ্নের আনসার তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা তোমরা সহায়িকা বইয়ে 499 পেজে পেয়ে যাবে। তার সাথে এই প্রশ্নটা আরেকটা কি ছিল দেখে নাও। আরেকটা প্রশ্ন ছিল এখানে, এমন একটি হরমোনের নাম লিখো যা তো এর থেকে খরিত হরমোনের নাম হচ্ছে ইনসুলিন হবে, ঠিক আছে, ইনসুলিন। ইনসুলিন। পরবর্তী দেখো কি বলছে, মানুষের জীবনের বয়ঃসন্ধিকালের কোন সময়কে বলে? এইটি লিখবে তোমরা 13 থেকে 19, ঠিক আছে, 3 এজ বলা হয়েছে, দেখে 13 থেকে 19, 13 থেকে 19, বা এক কথা বলতে গেলে কিশোর বিয়েকে বয়ঃসন্ধিকাল বলা হয়। তার সাথে প্রশ্ন দেখে না কি বলেছে, সালের কথা বলা হয়েছিল, একটা আন্তর্জাতিক বনবর্ষ ঘোষণা করেছেন 2011 সালকে হবে এটা। আর বনে আগুন লাগা, যেটা 2011 সাল হবে। আর বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়, এর দুটি উপায় লেখো। এটি তোমরা পেয়ে যাবে তোমাদের বই, টেক্সট বই পেয়ে যাবে, ঠিক আছে, টেক্সট বই পেয়ে যাবে। সরি এখানে, হ্যাঁ ঠিক আছে, এখানে এটি এখনো যাইনি আমরা। জীবন কুশলতা চর্চা দুটি বিষয় লিখে তোমরা 234 নম্বর পেজে পেয়ে যাবে টেক্সট বইয়ের। বয়ঃসন্ধিকালের চ্যাপ্টারে পেয়ে যাবে তোমরা, এখান থেকে তোমরা লেখা শুরু করবে, ঠিক আছে। এখান থেকে তোমরা লিখবে জীবন কুশলতার বিষয়, যে কোনো কিছু লিখবে এখান থেকে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে? 2011 সাল হবে এটা। বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়, এর উপকার, এর মানে কীভাবে আবার বাঁচানো সম্ভব সেটা লিখবে। এটি তোমরা 9 নম্বর দেখো প্রশ্নটা 240 থেকে 41 নম্বর পেজে পেয়ে যাবে টেক্সট বই, ঠিক আছে। চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি, 240 থেকে 241 নম্বর পেজে পেয়ে যাবে। হ্যাঁ, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় এটা পেয়ে যাচ্ছ তোমরা এখানেই, ঠিক আছে। এখান থেকে যদি পয়েন্টগুলো তোমরা লিখবে, যে কোনো ইচ্ছা হবে তোমাদের, আর কি কি হবে বাঁচানো সম্ভব, এই দেখো পয়েন্টগুলো, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখে না। পরবর্তী প্রশ্নটা কি বলেছে দেখো, মরুদ্যান কি? মরুভূমিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম। মরুভূমিতে জন্মায় এমন একটি উদ্ভিদের নাম তোমরা লিখবে ফণী মনসা, ঠিক আছে, ফণী মনসা, সহায়কার। আর এটা মরুদ্যান কি? এটা তোমরা তোমাদের 253 নম্বর পেজে পেয়ে যাবে সহায়িকা বইয়ের, 253 নম্বর পেজে পেয়ে যাবে এটি, ঠিক আছে। মরুদ্যান তোমরা লিখে নেবে, পড়ে একটু শর্তের মধ্যে লিখে দেবে, ঠিক আছে, 253 নম্বর পেজ টেক্সট বইয়ের। তারপর ওই প্রশ্নে দেখো কি বলেছে, একই সাথে মরুভূমিতে জন্ম, এটা হবে ফণী মনসা বলে দিলাম। আর বেটা ইন সিতু সংরক্ষণ আর এক্স সিতু সংরক্ষণ বলতে কি বোঝো, এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সহায়িকা বইও পেয়ে যাবে, টেক্সট বুকেও পেয়ে যাবে। টেক্সট বইয়ের এটা তোমরা 226 নম্বর পেজে পেয়ে যাবে, এক্স সিতু সংরক্ষণ আর ইন সিতু সংরক্ষণ, ওনাকে দেখে লিখে নেবে, ঠিক আছে, 266 নম্বর পেজ। তারপর পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, শাল গাছের 3টে ব্যবহার লেখো। তো শাল গাছের ব্যবহারগুলো তোমরা এখানে পেয়ে যাবে তোমাদের টেক্সট বইয়ে। শাল গাছের ব্যবহার 274 নম্বর পেজে পেয়ে যাবে। শাল, এখানে 1 নম্বর পয়েন্ট আছে, ঠিক আছে। তারপরে এখানে রয়েছে কিছু পয়েন্ট, পাতা আছে, আঠা আছে, রঞ্জন আছে, ততিন আছে, এখানে লিখবে তোমাদের সুবিধা অনুযায়ী। তার পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, ওর সাথে গোলমরিচ এবং দারুচিনির কোন অংশ আমরা মশলা হিসেবে ব্যবহার করি? তো এই প্রশ্নের আনসারটি তোমরা পেয়ে যাবে, দেখে নাও। তো দারচিনিটা দেখে নাও, দারচিনি হবে গাছের ছাল, আর গোলমরিচ হবে ফল। আশা করি বুঝতে পেরেছ। চলো পরবর্তী, এটা হচ্ছে তোমাদের 277 নম্বর পেজ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বাঁশ গাছের 2টি বৈশিষ্ট্য লেখো। তো বাঁশ গাছের বৈশিষ্ট্য দেখে নাও। তো বাঁশ গাছের এই দেখো না তোমরা, বাঁশ গাছে এটা তোমরা 272 নম্বর পেজে পেয়ে যাবে। এখান থেকে তোমরা মেন কয়েকটি পয়েন্ট লিখবে, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। বাঁশ গাছের বৈশিষ্ট্য, বা কি বলেছিল, বাঁশ গাছের বৈশিষ্ট্য, হ্যাঁ, এখান থেকে পেয়ে যাবে 273 নম্বর পেজ। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, নিম, বেল ও ঘৃতকুমারীর একটি করে উপকারিতা। নিম ঘৃতকুমারী মানে অ্যালোভেরার ওই কোশ্চেনটা, ঘৃতকুমারীর একটা উপকারিতা, ঔষধি গুণ তোমরা লিখে দেবে, ঠিক আছে, 285 নম্বর পেজ। তার সাথে আছে ঘৃতকুমারী হয়ে গেল, বেল আর নিম। তো বেল তোমরা দেখে না, এখান থেকে ঔষধি গুণ একটা লিখে দেবে, আর নিমটাও তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, এটা নিম, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো, এটা 283 নম্বর পেজ। তো ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করো। ধন্যবাদ ভিডিও সম্পূর্ণ দেখার জন্য।